প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন। তিনি সংরক্ষিত নারী আসন 15 সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। রয়েছেন আমাদের পুরানো অতিথি, আমাদের বন্ধু, রাজনীতি বিশ্লেষক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমরা বলছিলাম সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। সমসাময়িক প্রেক্ষাপটের প্রথমত আসলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সেটি আসে, বাজেট আসে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য সেটি তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথা বলেছেন, সেগুলি মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমত ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনার জীবনের অনেক কিছু আমরা দেখেছি, আমরা জানি। আপনার বাবার জেল, জুলুম, আপনার প্রতিও অনেক অন্যায় অত্যাচার, আপনি একটা হাসপাতালে কাজ করতেন, চাকরি করতেন, সেখানেও চাকরিচ্যুতের কথা রয়েছে। যেহেতু আপনি আমার প্রথমবারের মতো অতিথি হিসেবে এসেছেন, সেগুলিকে একটু আমাদের আপনি একটু বলবেন কিনা, তারপর আমরা আলোচনায় যেতে চাই। জি, অবশ্যই। আমার রাজনৈতিক জীবন শুরু হয় 2018 সালের মধ্য দিয়ে। 2018 সালে বেসিক্যালি আমার বাবারই নির্বাচন করার কথা ছিল শেরপুর সদর 1 আসন থেকে, কিন্তু তিনি 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি জেলে ছিলেন এবং যার কারণে দেখা গেছে যতবার জামিন পেয়েছে রাজনৈতিক মামলায় ততবার শোন অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের নতুন নতুন মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে। এবং তিনি একজন ব্যবসায়ী মানুষ। তো একজন ব্যবসায়ী যখন দীর্ঘদিন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকে, তখন কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যথেষ্ট ক্ষতি হয়। সব কিছু মিলিয়ে আব্বুকে টার্গেট করে, মানে পরিকল্পিতভাবে তিনি যেন তার সদর আসনে নির্বাচন করতে না পারে, তখন এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে একটা মহল তাকে আটকিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি 2017 সালে ইন্টার্নি শেষ করি, এমবিবিএস পাশ করার পরে, এবং 18 সালেই হচ্ছে যে ঠিক নভেম্বর মাস আসার সময় আব্বু যখন একটা মামলার হাজিরা দিচ্ছিল, সেই দিন আমি কোর্টে যখন গিয়েছি, আব্বু বলেছে এবার ইলেকশন, তোমাকে প্রিপারেশন নিতে হবে, তুমি হবা। তা আমি সেদিন খুব ইতস্তত বোধ করেছি যে এটা কীভাবে সম্ভব। হ্যাঁ, এবং খুব ভয়ও পেয়েছি, কারণ তখন আমার হচ্ছে এমএস এক্সাম ছিল পোস্ট গ্রাজুয়েশনের। আব্বু বলছে এগুলো না দিয়ে তুমি ডিরেক্ট তোমার নির্বাচনী এলাকায় চলে যাও এবং হায়ার লেভেলের সাথে কথা বলো যে ইনশাল্লাহ তোমাকে নমিনেশন দিবে। এবং আমার বাবার উপর আস্থা রেখে বর্তমান প্রধানমন্ত্রী সাথে যখন আমি তখন কথা বলেছি, তখন তিনি আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে আলটিমেটলি নমিনেশন দিয়েছেন। এবং ঠিক 2018 সালের ডিসেম্বর মাসে কিন্তু ইলেকশনটা ছিল, এবং 18 সালের ডিসেম্বর মাসে আমার বাবা জেলে যাওয়ার আগে জানুয়ারি মাসেই আমার বিয়ের প্রোগ্রামের জন্য বিভিন্ন সেন্টার বুকিং করেছিল, হ্যাঁ, কমিউনিটি সেন্টার। আমি আমার নির্বাচনী এলাকায় যাই ঠিকই, সকালবেলা বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো বুকিং ক্যান্সেল করে রাতের বেলা আমি হচ্ছে শেরপুর চলে যাই। তো জীবনের এই ত্যাগ তখন থেকেই শুরু হয়েছে। এবং 18 সালের পর নির্বাচনের পরবর্তীতে আমাকে আমার চাকরিস্থল থেকে চাকরিচ্যুত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয় এবং আমাকে জোরপূর্বক কুরবানি ঈদের বন্ধে যখন নাকি আমার সব কলিগরা, আমি একটা মেডিকেল কলেজের লেকচারার হিসেবে ছিলাম, যখন সব কলিগরা ছুটিতে, ঠিক সেই সময় আমাকে কলেজ কর্তৃপক্ষ ডাকে এবং মিথ্যে কথা বলেই ডাকে। এবং ডাকার পর আমি দেখি যে আসলে সেখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা বাহিনী ছিলেন এবং জোরপূর্বকভাবেই তারা আমার মোবাইলটা জব্দ করে এবং তার 2 দিন পর আমাকে জোরপূর্বকভাবেই রিজাইন দেওয়ানো হয়। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে এই দেশে আসলে আমি কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা আমার জন্য কঠিন। আমি আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে গাইনি এবং অবসের চান্স পেয়েছি, রিটেন এবং ভাইভায়, কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া দেখে আমার ফ্যামিলি সাপোর্ট করেনি। একই সাথে আমি রাজশাহী মেডিকেল কলেজে অ্যানেস্থেসিওলজিতে চান্স পেয়েছি। সবাই ভেবেছে যে তোমাকে পাশ করাবে না, যেও না। তখন আমি সিদ্ধান্ত নিই লন্ডনের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে আমি এমআরসিএস, যেটা জেনারেল সার্জারিতে, এটা কমপ্লিট করার ঠিক 1 বছরের মধ্যে 5ই আগস্ট চলে আসে। তো এটাই হচ্ছে আমার শর্ট জার্নি। এবং এই জার্নির মাঝখানেও আমার বাবা বহুদিন জেলে ছিলেন এবং জেলে বহুদিন আমি দাঁড়িয়েছিলাম একটা পিতার সাথে দেখা করার জন্য, আমাকে দেখতে দেওয়া হয়নি। এবং আমি যখন জেল গেটে যেতাম, আমাকে জেল কর্তৃপক্ষ জানাতেন বাংলাদেশে যে কয়জন বিএনপি নারী নেত্রী আছে 10 জনের মধ্যে আপনার নাম সেখানে আছে, কাজেই আপনি আমাকে ফোন দিবেন না এবং আপনি বেশি জেলখানায় আসবেনও না, এতে করে আমাদের চাকরির সমস্যা হবে। তো এইভাবে দিনের পর দিন আমি রাস্তায় মাঠে ঘাটে অনেক কেঁদেছি, আল্লাহর কাছে অনেক চেয়েছি যে আল্লাহ এই জীবন থেকে আমাকে একটু শান্তির একটা জায়গা দাও, যেখানে আমি খেয়ে পড়ে চাকরি করে ভালো থাকবো। তো এখনও যুদ্ধ চলছে, রাজনৈতিক প্রতিপক্ষ তো থাকেই, তবে আলহামদুলিল্লাহ এতটুক শান্তি লাগে যে আমার বাবাকে আর জেলে যেতে হচ্ছে না, বা আমি আমার বাবা মাকে দেখে বড় হতে পারছি। এবং 5ই আগস্টের ঠিক আগ মুহূর্তে ভাইয়া, যখন আমার
বাবা সহ বিএনপির সকল নেতৃবৃন্দ পলাতক থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টা আমার বাবাকে না পেয়ে কিন্তু আমাকেই ধরতে আসবে। তো তখন আমার 2 মাসের একটা বাচ্চা ছিল, বয়স তার 2 মাস। তো আমি সব আমার ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, হ্যাঁ, যে রাত 12টার সময় একদিন পালিয়ে গেলাম বাসা থেকে। পরে আমি পরদিন চিন্তা করলাম আমি এবার পালাবো না, এবার গেলে আমি জেলে যাব। কিন্তু আমার বাবুর কি খাবে, কি লাগবে সব কিছু গুছিয়ে আমি হচ্ছে রেডি ছিলাম যে এবার ধরতে আসলে আমি নিজে চলে যাব। কিন্তু এবার পালানোর পথ নাই, এবার হচ্ছে জাতীয় সংগ্রামে লড়তে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং আপনাকে আরও বেশি ইস্পাত কৌশলী এবং আপনাকে আরও কঠিনভাবে রাজনীতিতে যুক্ত থাকতে হবে, সেটাই প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিতার প্রতি, আপনার প্রতি আস্থা রেখেছেন, আপনাকে নারী সংসদ সদস্য হিসাবে আবার তিনি নিযুক্ত করেছেন। সব কিছু মিলেই রাজনীতিতে আপনার আবির্ভাব, আপনাদের মতো শিক্ষিত তরুণদের আবির্ভাব কিন্তু রাজনীতিকে আমরা মনে করি আরও বেশি উজ্জ্বল করবো। আপনার কাছে আমরা আলোচনা আসবো, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আমরা কথা বলতে চাই। মিস্টার সালাউদ্দিন, আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তিনি এমপিও নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি বিএনপি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। সব কিছু মিলিয়েই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 4 মাসের যাত্রাকালের এই প্রথম বিদেশ সফর সেটি হচ্ছে। এবং এখানে আপনি জানেন যে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে নানা দিক থেকে আমরা ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চীন সব কিছুর একটা বেড়াজালের মধ্যে কিন্তু আমরা থাকি সবসময়। তো সে অবস্থায় একটা কৌশলী অবস্থান নিয়েছে বলে যারা বিশ্লেষকরা, আপনাদের মতো বিশ্লেষকরা সেটা বলেন। প্রথম সফর হচ্ছে মালয়েশিয়া, তারপর যাচ্ছেন চীনে, সেখানে 15 থেকে 17টি চুক্তি, সমঝোতা, অনেক কিছু সেখানে স্বাক্ষর হবার কথা রয়েছে। আপনি এই মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রথম সফরটা, যেটি বিদেশ যাচ্ছেন মালয়েশিয়া এবং তার পরবর্তীতে চীনে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এতে কি প্রতিবেশী অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো টানাপোড়েনের কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? ধন্যবাদ। আপনি এই মালয়েশিয়ার চীন সফরটা কিন্তু একই সঙ্গে, মানে উনি আর দেশে ফিরছেন না, দুটি শেষ করে তারপরে আসবেন। তবে এটা প্রথম সফর। বাংলাদেশ তলাবিহীন ঝুরি না, কিন্তু একটা গরিব দেশ। কতটুকু গরিব তার অর্থনৈতিক বিশ্লেষণ অন্যভাবে হইতে পারে। তো গরিব দেশের নানান সংকট থাকে। তো প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে যাবেন, আজকে তো সরকার প্রায় 4 মাস হয়ে গেল, পত্রপত্রিকা কিন্তু অনেক লেখালেখি হলো। আপনার খেয়াল আছে, একটি পত্রিকা লিখলো এত তারিখ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, তো মে মাসে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরকম। পরে এই নিউজটা তারা পরে সরিয়ে ফেলছে, যেহেতু সত্য ছিল না। তারপরে নিউজ হইল সার্ক দেশ দিয়ে শুরু করবেন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এগুলা কেন আলোচনার বিষয় হচ্ছে? দেখেন, এই মুহূর্তে পৃথিবীতে একটা যুদ্ধ না হইল, যুদ্ধের যে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী বা 3 প্রতিদ্বন্দ্বী আমি যদি ধরি, আমেরিকা, চায়না এবং রাশিয়া, দেখবেন যে ওদের প্রেসিডেন্টরা বা ওদের সরকার প্রধানরা এইসব দেশসমূহ কিন্তু যাতায়াত করেন। এই কিছুকাল আগে, এই 1 মাসও হয় নাই, ট্রাম্প চায়না সফরে আসছেন। আমাদের মতো দেশের চায়নার সঙ্গে বা ভারতের সঙ্গে বা আমেরিকার সঙ্গে সম্পর্ক কতটুকু হবে, এটা বিরাট একটা ভাবনার বিষয়। আমাদের মাননীয় মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন 91 সালে প্রথম ক্ষমতায় আসতেন, ওনার প্রথম সফর ছিল আমেরিকা, দ্বিতীয় সফর ছিল চায়না। আমাদের উনি যখন 2001 সালে আবার ক্ষমতায় আসেন, তখন ওনার প্রথম সফর ছিল পাকিস্তান। শেখ হাসিনাও একইভাবে একবার ওনার প্রথম সফর ছিল ভারত, একবার আমেরিকা,
আরেকবার জার্মানি, আরেকবার উনি 2096 সাল থেকে তো ক্ষমতায় ছিলেন। তো উনি তারপরে যখন 2008 সাল থেকে জর্জ বুস্তিমূলক 2024 সাল পর্যন্ত ছিলেন, তো উনি একবার অন্য দেশে যাইতেন, তার পরের বার উনি তো টানা ওই সময়টায় উনি 4 বার সম্ভবত। তো প্রথমবার যদি উনি জার্মানি যাইতেন, তো পরের বার যখন আবার বিজয় আসেন ভারত যেতেন। আবার এরপরে উনি একবারই উনি প্রথম নির্বাচনে বিজয় লাভ করার পরে সম্ভবত 2014 সালের নির্বাচনের পর উনি প্রথম চায়না গেলেন। ফলে এইগুলো আমাদের মতো দেশ অনেকগুলো ভাবনার বিষয় হয়। ভাবনার বড় কারণ হইল বঙ্গোপসাগর। এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলের নিয়ন্ত্রণ। এখন আমেরিকা এই অঞ্চলে নানান গ্রুপ করেছে, ভারতকে নিয়ে, জাপানকে নিয়ে, অস্ট্রেলিয়াকে নিয়ে, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে, যাতে আপনি আজকে এইবার যুদ্ধের মোড় গেড়ে গেল হরমুজকে নিয়ে, যাতে এই সমুদ্রগুলোতে রপ্তানি, জাহাজ চলাচল বা সামরিক ক্ষেত্রে একক আধিপত্য যেন চায়না বিস্তার লাভ করতে না পারে, এই জন্য আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই ভাবনা ভাবে এবং সে একটা জোট পাকায়। আবার ভারতের সঙ্গে চায়নার বাণিজ্যিক সম্পর্ক আছে, বিনিয়োগেরও সম্পর্ক আছে, কিন্তু তাদের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক আছে, অন্তরে না হইলেও প্রকাশও পায়। ভারত কখনো চাইবে না এই অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে চায়না কোনো সামরিক কর্তৃত্ব বা কোনো গোয়েন্দা কর্তৃত্ব বৃদ্ধি পাক। এখন আমাদের এই যে সংকট, আমেরিকা, ভারত, চায়না, আবার আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের তিস্তা মহাপরিকল্পনা, আমাদের বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে আমাদের এক সময় জাপান আমাদের বড় অর্থনৈতিক পার্টনার ছিল, যখন এই অঞ্চলে চায়নার উত্থান ঘটে নাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে জাপানের প্রকল্প ব্যয় অনেক বেশি এবং এটা সময় ক্ষেপণ হয় ইত্যাদি নানান প্রেক্ষিতে, এবং পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে চায়না, এবং সামরিক ক্ষেত্র তারা এখন সুপার পাওয়ারদের একজন। ফলে এবং তারা এই অঞ্চলগুলোতে তাদের অনেকগুলো পরিকল্পনা আছে, বিরাট বাজেটও তারা এই অঞ্চলের জন্য রাখে। ওই যে আবার একই সঙ্গে আমেরিকা চায় না এই অঞ্চলের আধিপত্য এককভাবে চায়নার হাতে চলে যাবে। তো এই অবস্থার মধ্যে আমাদেরকে কি ধরনের সম্পর্ক রাখতে হবে, এটা একটা কঠিন চিন্তার ব্যাপার, ভাবনার ব্যাপার। তো মোটামুটি আমার তো এরকম সমর জ্ঞান নাই, তো যারা এই সব ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন, নানান সময় যেসব আলোচনা, বিশ্লেষণ, সেমিনার, সিম্পোজিয়াম হয়, তারা মোটা দাগে একটা জিনিস ঠিক করে দেন যে তুমি অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করো। আমাদের বিনিয়োগের জন্য, আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য, বিশেষ করে মেট্রো রেল যেটা জাপান করলো, চায়না কিন্তু রেল যোগাযোগের ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গিয়েছে। রেলপথের আধুনিকায়ন, তারপরে স্মার্ট সিটি প্রকল্প, এগুলো কিন্তু চায়নার নতুন নতুন প্রকল্প নিয়ে না চায়না আসছে। আমাদের শিল্পতে বিনিয়োগ, নানান ক্ষেত্রে আমাদের শিল্প এবং বিনিয়োগ
দুইটার জন্য চায়না আমাদের এই মুহূর্তে খুব দরকার। আরেকটা জায়গার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, চায়না অনেক দূরে গিয়ে গেছে। ফলে এই সব সহযোগিতার হাত আমাদেরকে ধরতেই হবে। এই ধরাটা আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এইটা ধরেই আপনাকে শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেটা আমেরিকা এবং ভারতের চিন্তার বিষয়, যেন অর্থনৈতিক উন্নয়নের বাইরে অন্য কিছুতে না জড়ায়। বেশ করে বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে ভারত এবং আমেরিকা যৌথভাবে উদ্বিগ্ন, যে কারণে আমাদের পায়রা বন্দর শেখ হাসিনার আমলে, শেখ হাসিনারও চায়নার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সে রক্ষা করেছিল, কিন্তু বাংলাদেশটার নিরাপত্তা, বাংলাদেশের অন্যান্য কিছু সে ভারতের হাতে তুলে দিয়েছিল। ভারতের সঙ্গে যেহেতু আওয়ামী লীগের দীর্ঘকালের একটা সম্পর্ক ছিল, ভারত শেখ হাসিনাকে অবিশ্বাস করত না, কিন্তু পর্যবেক্ষণে রাখত, নির্দেশনার মধ্যে রাখত। তাদের বড় বড় কর্মকর্তারা এখানে এসে বসে থাকতেন, এবং আমরা এটা কোনো বানানো গল্প না, আমরা ওদের প্রেসক্রিপশনের অপেক্ষায় বসে থাকতাম। এবং এটা কোনো বানানো গল্প না, শেখ হাসিনা তো নিজেই বলছেন ভারতকে যা দিয়েছেন তা চিরকাল তারা মনে রাখবে। ফলে এরকম একটা সম্পর্কের মধ্যে যেহেতু ভারতের সঙ্গে ছিল, ফলে চায়নার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা ভারত বা আমেরিকা সন্দেহের চোখে দেখে নাই। কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা তারা সন্দেহের চোখে দেখবে, চোখ অনেকগুলা বাড়িয়ে দেবে। ফলে কেন? ভারতের সঙ্গে বিএনপির এমন কোন সম্পর্ক গড়ে উঠছে, এটা কখনোই কোনোদিন প্রমাণিত হয় নাই। এই ভারত ধরেন বলা হচ্ছিল ভারত এবং বিএনপি একটা গোপন সমঝোতা হয়ে আছে। তারেক রহমান সাহেব কেন লন্ডন থেকে দেরি করতেছেন? ওই ভারতের সঙ্গে সমঝোতা হবে, এটা এখনো কমপ্লিট হয় নাই, ওই জায়গায় আটকা পড়েছে, ওই জায়গায় আটকা পড়েছে। আপনাদের টেলিভিশনের টক শোতে অনেকে বলছেন। এখন প্রমাণ হচ্ছে, এখানে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন নতুন সরকারকে অভিনন্দন জানানোর অনুষ্ঠানে। এখানে কিন্তু শ্রদ্ধা জানাইতে ভারতের স্পিকার এসেছিলেন, মরমা বেগম খালেদা জিয়ার ইয়াতে। তো ফলে ভারতে আমন্ত্রণও ছিল এখানে। আমি এখানে ধরেন আমরা তো সরকারের সমালোচনা করব, প্রশংসার যেটুকু তাকার এটা করব। এখন এসে অনেকেই আলোচনা তুলছে, তাহলে কি ভারতের সঙ্গে এই সরকারের, তারেক রহমানের সরকারের কোন সমঝোতা হয় নাই? এইগুলা অর্থাৎ যাদের সঙ্গে হওয়ার কথা তাদের সঙ্গে এত কাল হয়েছে। বিএনপি দীর্ঘকাল তো এখানে শাসন করেছে, এটা দেশের কাছে প্রতিষ্ঠিত হয়ে আছে যে তারা ভারতপন্থী কোনো দল না। এই যে প্রতিষ্ঠিত দেশের মধ্যে হয়ে আছে, ভারতের মধ্যেও হয়ে আছে, ফলে ভারতেরও সন্দেহ এই কারণে বেশি। এইরকম একটা অবস্থায় আমি মনে করি আমাদের যেহেতু অনেক দূর যেতে হবে, আমাদের অর্থনীতি নিয়ে, আমাদের নিরাপত্তা নিয়ে, আমাদের সামরিক ক্ষেত্র নিয়ে যেহেতু অনেক দূর যেতে হবে, যে যখন আমাদের একটা অবস্থান হবে তখনও তো আমরা একরকম ভাবতে পারবো। কিন্তু এখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার প্রতিবেশী দেশ একটা আছে ভারত, তার সঙ্গে আমার সুসম্পর্ক বজায় রেখেই, এবং তার যেন নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের অবস্থা তৈরি না হয়, এই অবস্থার মধ্যে দিয়ে আমাকে বৈদেশিক সম্পর্ক রক্ষা করতে হবে। আমাদের সংবিধানে আমরা কিন্তু বলে দিছি কারোর সঙ্গে বন্ধুত্ব নয়, কারোর সঙ্গে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গেই শত্রুতা নয়। এটা কিন্তু আমাদের
আমাদের কিন্তু এই সংবিধানের এবং জনগণের ম্যান্ডেট দেওয়া, এই জিনিসটা আমাদেরকে সব সময় প্রকাশ করতে হবে। এবং আমার মনে করি যে এই ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল। আমাদের দেখেন পৃথিবীতে বিভিন্ন দেশে থিঙ্ক ট্যাঙ্ক থাকে সরকারের, ভারতেরও আছে, আমেরিকারও আছে। আমাদের এখানে একটা থিঙ্ক ট্যাঙ্ক নাই। আমাদের কিন্তু ভারতের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আমাদের থিঙ্ক ট্যাঙ্কদের সবসময় আলোচনা হওয়া দরকার, যে দেখো তোমাদের ভুল কোথায় কোথায়, তোমরা একটা শেখ হাসিনা নিয়ে পড়ে আছো, তোমরা আমাদের এখানে গত 20 বছর কোনো নির্বাচন করতে দাও নাই, এখন এসে তোমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলো। তোমরা কেন বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে তোমরা সমর্থন দেওয়ার পর বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী বলা হয়? তোমাদের আচরণের জন্য, আচরণের জন্য। আমরা তোমাদের প্রতিবেশী, কোনো দিন প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক রেখে কোনো দিন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। প্রতিবেশীর সঙ্গে অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে, ভারতের সঙ্গে যে কোনো মূল্যে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে না। তো ফলে আমাদের এইটা ভারতের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক সরকারি পর্যায়ে হয়, বেসরকারি পর্যায়ে হয়, কিন্তু আমাদের দু একটা ছোটোখাটো সংগঠন আছে, কিন্তু এটা আসলে ওইভাবে বিকশিত হয় নাই। আমাদের চিন্তার ক্ষেত্রেও অনেক দূর আগে যেতে হবে এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই চীনের বিনিয়োগের প্রয়োজন আছে। জি, আমি তরুণ এমপি এবং আমরা দুঃখবোধের কথা শুনলাম, আশাবাদের কথা শুনতে চাই। এবং আমি বেশ কদিন থেকে এটা বলবার চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের একটা মুন্সিয়ানা, একটা সুন্দর একটা তার ডিপ্লোমেসি। তিনি মালয়েশিয়াতে সফর শুরু করেছেন, চীন যাচ্ছেন, যেটা সালাউদ্দিন বললেন যে আমাদের অর্থনৈতিক যে অবস্থানটা আপনি নিশ্চয়ই দেখেছেন এবং আমরা প্রত্যেকেই জানি যারা মানুষের মুখোমুখি, যে আওয়ামী সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, ভঙ্গুর একটা অর্থনৈতিক স্তূপের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা আমাদের ভারতের সাথে বন্ধুত্ব থাকবে, আমাদের যাতায়াত থাকবে, আমরা যাব মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে, জানাজা অনুষ্ঠানে, সেখানে ভারতের পক্ষ থেকে সেখানে বড় ডেলিগেশন এসছে, ভারতের পররাষ্ট্র বাংলাদেশ, আমরা তো নিশ্চয়ই সেগুলো বজায় রাখবো। তো চীনের সফরটার প্রসঙ্গে বলতে গিয়ে মিস্টার সালাউদ্দিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এক শেখ হাসিনার দিকে ভারত যদি তাকিয়ে থাকে, তখন একতরফা নির্বাচনের জন্য যদি তারা এক ধরনের প্রেশার সৃষ্টি করে থাকে, এখন জনগণের সাথে জনগণের যদি সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে প্রতিবেশীর সাথে কিন্তু প্রতিবেশী ভালো আচরণ করা দরকার। অর্থাৎ বাংলাদেশের জনগণ তো সেখানকার জনগণ। আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন, এক শেখ হাসিনা, বিগত নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকা দিল্লির সম্পর্ক? প্রথমত হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী আমি মনে করি যে একটা খুব সুকৌশলে একটা ডিসিশন নিয়েছেন যে তিনি মালয়েশিয়ায় প্রথম সফর করছেন। আমরা যদি বিগত রাজনৈতিক সমীকরণে দক্ষিণ এশিয়ার পরাশক্তির কথা চিন্তা করি, তাহলে দুইটা দেশের কথাই জানি, একটা হচ্ছে বেইজিং আর একটা হচ্ছে নয়াদিল্লি। তো সেখানে তিনি ডিরেক্ট মালয়েশিয়া সফরে তিনি যাচ্ছেন এবং মেইনলি আমরা যেটা বুঝতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্যই এখানে যাওয়া হচ্ছে। আরেকটি ভাইয়া যেটি বললেন যে আমাদের আসলে অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের জন্য, আমাদের আসলে অর্থনীতিকে স্ট্রং করার জন্য কিন্তু আমাদের ইকোনমিক সাপোর্ট দরকার। বর্তমান বাংলাদেশ অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে এবং প্রচণ্ড ঋণের মাঝে ডুবে আছে এই দেশটা। তো এবং বর্তমান সরকার হচ্ছে একটা নির্বাচিত সরকার, জনমুখী সরকার, জনগণের ভোটে তারা ম্যান্ডেট পেয়েছে। কাজেই আমরা যদি এখন এই বর্তমান সরকার যেহেতু জনগণের কথা চিন্তা করে, সুতরাং জনগণের জন্য যেটা ভালো হবে, দেশের অর্থনীতির জন্য যেটা ভালো হবে, বর্তমান সরকার সেটিই কিন্তু করছে। তাই বলে এটা নয় যে ভারতের সাথে আমরা বিরোধী সম্পর্ক তৈরি করছি এবং চায়নার সাথে আমরা সুসম্পর্ক তৈরি করছি, সেটা না। যে ইকোনমিক সাপোর্টের জন্য আমরা চায়না ভিজিটটা কিন্তু অবশ্যই ফলপ্রসূ হচ্ছে। কেন? কারণ চায়নার যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে বিনিয়োগ করবে, একই সাথে আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নে কিন্তু বিগত দিনগুলোতেও চায়নার অনেক অবদান রয়েছে।
এই দুটি সেক্টর যদি চায়না আমাদেরকে ইনভেস্ট করে তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। একই সাথে আমরাও কিন্তু চায়নাতে আমাদের যারা প্রতিনিধি দলগুলো ভিজিটে যাচ্ছে সেখানে কিন্তু আমরা চায়নার প্রযুক্তিগত দিকগুলো দেখছি, চায়নার অবকাঠামো দেখছি, সেগুলো দিয়ে আমাদেরও কিন্তু একটা নলেজ এক্সপানশন হচ্ছে। তো এটা একটা বিষয়। আর ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে এবং সরকার সেটি অবশ্যই করবে, সুকৌশলে করবে। কারণ আমরা যদি বাংলাদেশের মানচিত্র দেখি, পুরো এক মানে মানচিত্রের বর্ডার জুড়েই কিন্তু হচ্ছে যে ভারতের একটা অংশ আছে। সুতরাং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় অবশ্যই থাকবে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে কিন্তু কোনো বাংলাদেশি নাগরিক ভারতের ভিসা পায়নি, কিন্তু বর্তমানে কিন্তু সেটা অনেক স্মুথ হয়ে এসেছে। সুতরাং বাংলাদেশ সরকার সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে, তবে অবশ্যই বাংলাদেশের জনগণের কথা সবার আগে চিন্তা করবে এবং জনগণ কি চায় জনগণের মুখের ভাষা বুঝেই তারা হচ্ছে এগোবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব তিনি জাতিসংঘের 81তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হয়েছে, যেটি আবার প্রমাণ করিয়ে দেয় যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক স্ট্রং এবং তারা তাদের পররাষ্ট্র নীতি দিয়েই দুটা দেশের মধ্যে কিভাবে সমঝোতা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে চলবে এবং বাংলাদেশ ইকোনমিও আপগ্রেড হবে, একই সাথে দেশের জনগণ ভালো থাকবে। এবং সেটা আমরা কিন্তু পরিলক্ষিত করেছি এই বাজেট, বর্তমান সরকার যে বাজেটটি দিয়েছে সেটাতে আমরা বাজেট দেখে বুঝেছি যে এটা একটা জনমুখী বাজেট এবং জনগণের কথা চিন্তা করে তারা এগোচ্ছে। জি, আমরা বাজেট প্রসঙ্গে নিশ্চয়ই আসবো, আপনার বাজেট প্রসঙ্গে যুক্ত হয়েছেন, তবে তার আগে একটা বিরতি নিতে চাই। এবং আমরা যেটি দেখছি যে বিএনপির পক্ষ থেকে তাদের যে স্লোগান সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। এবং বাংলাদেশ ফার্স্টকে বিবেচনা করতে গিয়েই সরকার তার কর্মপরিকল্পনা গ্রহণ করছে। তিনি মালয়েশিয়া, চীন, পরবর্তী হয়তো ভারত, আমেরিকা, যে কোনো দেশে তিনি যাবেন নিশ্চয়ই। এটা বাংলাদেশ একটা সভরেন কান্ট্রি, এদেশে নিজস্ব শক্তি রয়েছে এবং আমাদের সকলের সাথে বন্ধুত্ব থাকবে। তবে যে স্লোগানটি বিএনপির, যেটি আজকের আমাদের অতিথি যে প্রিয়াঙ্ক এমপি তার দলের স্লোগানটি সবার আগে বাংলাদেশ, সেই বিবেচনা থেকেই আমরা আশা করি বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে অগ্রযাত্রা, যে বিদেশ সফর মাননীয় প্রধানমন্ত্রী, সেগুলি দুটি দেশ সফরই অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমরা সেই ফলপ্রসূ সফরের মধ্যে দিয়ে পরবর্তী আরও অনেক দেশ ধীরে ধীরে তিনি যাবেন এবং বাংলাদেশের যে আশা নিরাশার যে মানুষের অনেক বড় পাহাড় পরিমাণ, পর্বত পরিমাণ যে ভালোবাসা দিয়ে তারা এই সরকারকে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবার জন্য তারা ভোট দিয়েছে, তারা নিশ্চয়ই সেই ভোটের মর্যাদা রাখবেন। আমরা ইসমানী মির্জা বসু রাতে তারা বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সংরক্ষিত নারী আসন সম্মানিত সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্ক এমপি মহোদয়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব সালাউদ্দিন। আমরা ইসমানী মির্জা বসু রাতে তারা প্রথম বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা বসু রাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কি মহোদয়, রয়েছেন সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন। আমি বিরতির আগেই কিন্তু মাননীয় এমপি মহোদয় কিন্তু আমাদেরকে একটা প্রশ্ন তুলে দিয়েছেন। আমি সালাউদ্দিন ভাই আপনার উদ্দেশ্যে বলছি, বাজেট প্রসঙ্গে তিনি বলেছেন, খুব সুন্দর বাজেটের কথা বলছেন। তবে এটি একটা কথা তো সঠিক, আমি খানিক আগে বলছিলাম যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দেশ দাঁড়িয়েছে। $113 বিলিয়ন এখন আমাদের ঋণ বোঝা মাথায়, প্রতি বছরই $6 বিলিয়ন আমাদের ঋণ এবং ঋণের পরিষেবা আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে। আমরা এই যে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সব কিছু মিলিয়ে দেশে মূল্যস্ফীতি চলছে, সেই মিলিয়ে এই বাজেটের মধ্যে আমরা দেখেছি যে অন্য বছর যখন বাজেটের যেদিন ঘোষণা হয় তারপরের দিন থেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়ে থাকে। যদিও দেশে মূল্যস্ফীতি কিন্তু আগে থেকেই চলছিল, কিন্তু এবারে আমরা দেখেছি যে 60টি পণ্য, যেটি আমি আবারও বলতে চাই শব্দটি, যেটা মুন্সিয়ানার দেখিয়েছে যারা বাজেট প্রণয়ন করেছে তারা একটা মানে সরকার, তারা চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল, চিনি, লবণের মতো 60টি পণ্যের উপর উৎস করে তারা কমিয়েছে। এখন এই যে বাজেটটি হলো, সেখানে আমরা দেখেছি একটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুব গুস্সার সাথে বলেছেন, মদের দাম বাড়ানো, সিগারেটের দাম বাড়ানো যদি যারা অভিযোগ করেন, সে অভিযোগকারীদের বললো সেটা বাড়ানো কি অপরাধ হয়েছে কিনা। তো আপনি এই সদ্য ঘোষিত প্রস্তাবিত যে বাজেটটি, সেই বাজেটটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই বাজেটের রাজস্ব আহরণ আসলে কতখানি বাস্তবায়নযোগ্য হবে, ঋণ নির্ভর হয়ে পড়ে কিনা, আপনার বিশ্লেষণ শুনেন। বাজেট বলার আগে একটা কথা বলি, আমাদের 100 টাকা আয় করলে 23 টাকা ওই যে আগে ঋণ, এই ঋণ দিতে হয়। মানে বাংলাদেশ সরকার যদি বছরে 100 টাকা আয় করে, তার 30 টাকা সুদ দিয়ে দিতে হয়।
তাহলে আমাদের আয় কত এখন আপনি বুঝে নিন। এই বাজেট নিয়ে বিরোধী যেসব পক্ষ আছে বা যারা সমালোচনা করে, তাদের দ্বারা বড় কোনো সমালোচনা আমার চোখে পড়ে নাই। একটা বিষয় বাংলাদেশে সবসময় আলোচিত হয়, সবসময়, যে এই বাজেট বাস্তবায়ন হবে কিভাবে। কারণ আমাদের বিরাট ঘাটতি বাজেট। আমরা এই বাজেট আমরা 7 টাকা খরচ করব বলছি, আয় করব বলছি, করে আমরা 7 টাকা খরচ করব বলছি। আমরা খরচ 7 টাকাই করতেছি, কিন্তু আয় করতেছি 3 টাকা 4 টাকা। ফলে আমার একটা ঘাটতি থাকতেছে, ধরেন 3 টাকা 4 টাকা ঘাটতি থাকতেছে। এই ঘাটতি আমি কিভাবে পূরণ করব? তখন আমি নোট ছাপাই। তো নোট ছাপাইলে কি হয়? নোট ছাপানোর তো একটা নিয়ম আছে। তা আমি যখন নোট ছাপাই তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, মূল্যস্ফীতি দেখা দেয়। মূল্যস্ফীতি দেখা দেয়। আমাদের এই ঘাটতি বাজেট না কমাইলে আমাদের মূল্যস্ফীতি বাড়বে। এখন কমানোর অনেক পথ আছে। আর আমাদের তো বাজেট একটা বড় অংশ চলে যায় ভর্তুকিতে। বিদ্যুৎ জ্বালানি খাতে আমাদের প্রচুর ভর্তুকি। আর জিনিসপত্র যে দাম কমাইছেন, এখানে আমার কিছু দ্বিমত আছে। বিশেষ করে আপনি কোন সময় আলুর উপরে শুল্ক কমাবেন, কোন সময় পেঁয়াজের উপরে শুল্ক কমাবেন। আমরা দেখেছি আমাদের যখন পেঁয়াজ থাকে মৌসুম তখন অনেক সময় পেঁয়াজের মূল্য পায় না চাষিরা। ফলে এই জন্য দেখবেন যে বছর পেঁয়াজ খুব ভালো হয়, পরের বছর আবার পেঁয়াজ ঠিক মতো কৃষকরা উৎপাদনে উৎসাহ হারায় ফেলে। ফলে এই জায়গার একটা আমার পরিসংখ্যান থাকা দরকার। আমার ঘাটতির সময় কাল কখন। যেমন আমরা বলতেছি, আপনি ওনার এলাকার একজন মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ হাসিনার মুখ দিয়েও শুনছেন বাংলাদেশ চালে স্বয়ংসম্পূর্ণ। তাহলে আমার আমদানি করতে হবে কেন? আপনি তো জানেন যে বাংলাদেশ চাউলও কিছু আমদানি করে, থাইল্যান্ড থেকে করে, ভিয়েতনাম থেকে করে, ভারত থেকে করে, আরো নানান দেশ থেকে করে। ফলে আমাদের এটা বাজেট প্রণয়ন যিনি করেছেন অর্থমন্ত্রী, আমি বলবো তিনি সুন্দর বাজেট করেছেন। এরকম একটা সীমাবদ্ধ দেশে, সংসারে একজন অভিভাবকের এরকমই হিমশিম খাইতে হয়। উনি সেই রকমই হিমশিম খাইছেন। কিন্তু আমরা তো এইসব যে ঘাটতি বাজেট, এটা তো আমাদের যুগ যুগ ধরে আমরা দেখতেছি। ফলে এই জায়গায় একটা সমন্বয় আনা দরকার। আমাদের বহু টাকা নয় ছয় হয়। এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেই একটা অনুষ্ঠানে উনাকে দেখলাম, এবং তখন ওনার এটা একটা টেলিভিশন দেখাইলো যে ওই কর্ণফুলী টানেলের পরে প্রায় 60টার মতো সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করা হয়েছে। কেন? কোনো প্রয়োজন ছাড়া। তা আমাদের প্রয়োজন ছাড়াও অনেক ব্যয় হয়, বুঝছেন? আমাদের এইগুলো একটা লাগাম টানতে হবে। আমাদের যেমন বাজেটের একটা বড় অংশ চলে যায় মক্তব, মন্দির এবং মসজিদের পেছনে। গত স্বাধীনতার পর থেকে দেখতেছে এটা, বুঝছেন? আমাদের কোথায় বাজেটটা দিতে হবে? শিক্ষা, যদিও শিক্ষা খাতের বাজেট এবার বাড়ানো হয়েছে এবং সরকারের একটা ইচ্ছা হলো এটা 6 ভাগ বৃদ্ধি করা।
ক্রমান্বয়ে 5 বছরের মধ্যে। ফলে এইগুলা, এই যে আমি আগে যে কথা বললাম, আমার বিশেষ করে দেশে যেসব পণ্য উৎপাদন হয়, কৃষি পণ্য, কৃষক যেন তার ধানের ন্যায্য মূল্য পায়, কৃষক যেন পেঁয়াজের ন্যায্য মূল্য পায়, এরকম ন্যায্য মূল্য হইতে হবে। জাপানের একটা গল্প বলি শুনেন। জাপান চাল বা ধান চাষে তাদের যত টাকা ব্যয় হয় তার 6 গুণ কম ব্যয় হবে তারা যদি চাল আমদানি করে। আচ্ছা, তো তাদের এটা নিয়ে তাদের অনেকেই, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রীদেরকে অনেকেই সাংবাদিকরা প্রশ্ন করছে যে তোমরা এত ব্যয়বহুল ধান চাষ কেন করো? বলে আমরা শিখেছি আমাদের যুদ্ধের অভিজ্ঞতা থেকে। আমরা এরকম একটা খাদ্য সংকটে পড়েছিলাম। ফলে আমাদের স্বনির্ভরতার উপরে যেন কোনো হস্তক্ষেপ না হয়, সেই জন্য এটা আমি মানে সংকটকালে যাতে আমরা আমাদের, এই জন্য আমি এটা আমার কৃষকদের মধ্যে অভ্যাসে রাখি। এখানে তারা প্রচুর ভর্তুকি দেয় এবং সেটা আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ। একটা সময় কৃষির আয় ছাড়া সংসারের আর কোনো আয় ছিল না। ওই সময় আমাদের বাবারা কৃষি আয় থেকে তার সন্তানদের মানুষ করেছেন। এখন বাবা সেটা পারেন না। এখন বাবার অন্যান্য আয়ও হয়েছে, কিন্তু তিনি সেটা পারেন না। আমার এই কৃষকদের সেই স্বাচ্ছন্দ্য যেন আসে, সেটি এখন আপনি ধরেন ধানের মূল্য বাড়াই দিলেন, তাতে কিন্তু লাভ না। তাহলে যে যার জমি নাই, যে ধান চাল কিনে খায় তার উপরে, তাহলে এমন ব্যবস্থা করতে হবে ভর্তুকিটা, মানে সহায়তাটা, বিশেষ করে ধান উৎপাদনে, বিশেষ করে বিদ্যুৎ, আমি মনে করি সেচের বিদ্যুৎ, সাশ্রয়ী জ্বালানি কিছু অঞ্চলে কিন্তু আছে। আপনি বরেণ্য অঞ্চলে সোলার দিয়ে সেখানে করা হচ্ছে না, বিদ্যুতের মূল্য কম। তা আমার মনে হয় যে এইটা করানো দরকার। আরো কিছু ক্ষেত্রে বীজ, কীটনাশক, সার। আমি একটা কথা বলে শেষ করে দিই, সারের ব্যাপারে, কীটনাশকের ব্যাপারে বাংলাদেশে একটা তুগলকি কাণ্ড ঘটছে। কে যে কি আমদানি করছে, আমাদের সমস্ত পোকা মাকড় প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখবেন এইসব প্রয়োগ করে অনেক কৃষকও মানে তার উৎপাদন হারায় ফেলছে। কিন্তু এইগুলো আসতেছে আমলারা এবং কিছু অসাধু ব্যক্তিরা, কিছু পলিটিশিয়ানও যুক্ত থাকতে পারে, এইসব অবৈধ জিনিস এনে আমাদের ক্ষতিগ্রস্ত, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, উৎপাদন ক্ষমতা নষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে সার, বীজ, এগুলিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাননীয় এমপি মহোদয়, আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে বিবিএস যে তথ্য, এই তথ্য যেমন আমাদের জনসংখ্যা কত সেটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের তথ্য নাই। আমরা দেখেছি বলা হচ্ছিল 18 কোটি জনগোষ্ঠী, এবং বিবিএস এর তথ্য বলা হতো দানা খাদ্য শস্যে আমরা নাকি স্বয়ংসম্পূর্ণ। তিনি মতিয়া চৌধুরীর কথা বললেন, আমাদের বন্ধু সালাউদ্দিন ভাই। তো দানা খাদ্য শস্য যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকি উৎপাদনে, তাহলে আমাদের কেন আমদানি করতে হবে? আমরা যেটি বললেন যে আমরা কিন্তু এই বাজেটকে ম্যানেজ করতে পারবো যদি, যেমন আমাদের অতিরঞ্জিত প্রকল্পের কথা বলা হলো, কর্ণফুলী টানেলের কথা বললেন, সেই টানেলটা আসলে কেন করা হয়েছে, সেটা টোল ভাড়া দিয়ে আসলে বেতন চলে কিনা সেটাও তো জানা মুশকিল। সেখানে 500 কোটি টাকা দিয়ে বিল্ডিং করা হয়েছে। আমরা পদ্মা সেতুর কথাও যদি ধরি, সেখানেও কিন্তু অতিরঞ্জিত করে অনেক টাকা রক্তক্ষরণ আমাদের হয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা, দুর্নীতি দমন করা। এই সরকার কি পারবে দুর্নীতির লাগাম টেনে ধরে এই বাজেট বাস্তবায়ন করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে? এই বাজেটের মূল বিষয় হচ্ছে যে এটা কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর জন্য কিন্তু করা হয়নি। আমরা যদি বিগত দিনগুলোতে দেখি যে বাজেট হচ্ছে একটি মহলকে সন্তুষ্ট করার জন্য, একটি মহল যেন শক্তিশালী হতে পারে এবং সেই মহল যেন সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রাখে, তাদের পিছনে অনেক অতিরিক্ত বাজেট খরচ করা হতো। কিন্তু এবারে বাজেটটা আমরা কিন্তু দেখেছি সেটা হয়নি। এবারে বাজেটটা সর্বসাধারণের মধ্যে হচ্ছে বিস্তার যেন করে সেইভাবে বাজেটটা পরিলক্ষিত হয়েছে। এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে, এটা খুবই চমৎকার একটা ব্যাপার বলে আমি মনে করব, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে বাজেট হওয়ার সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
এখন যেটা হচ্ছে যে যেমন ধানের ন্যায্য মূল্যের কথা ভাই বললেন, পেঁয়াজের ন্যায্য মূল্যের কথা, যে আমাদের কৃষকরা ন্যায্য মূল্যায়ন পাচ্ছে না, এটার জন্য কিন্তু বর্তমান সরকার বাজেটে আরো অনেক অনেক বড় বড় প্রকল্প রেখেছে। যেমন বাজেটের একটা অংশে আমি দেখলাম উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তোলা হবে, এটার জন্য ৩,০০০ কোটি টাকার একটা বরাদ্দ কিন্তু আছে। তাহলে উত্তরবঙ্গ, বাংলাদেশ তো কৃষি প্রধান হলো, উত্তরবঙ্গ বেস্ট এরিয়া, হ্যাঁ, ফর এগ্রিকালচার পারপাস। তাহলে সেই জায়গাটায় যেমন আমি যদি আমার শেরপুর সদরের কথা চিন্তা করি, আমার এখানে প্রচুর ধান হয়, প্রচুর বেগুন হয়, প্রচুর টমেটো হয়, আবার প্রচুর নষ্ট হয়ে যায়। কেন? কারণ এখানে আমার একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ অথবা হিমাগার নাই। তাহলে কৃষক যে উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করার জায়গা যদি না থাকে, তাহলে আইদার তাকে অতি দ্রুত বিক্রি করে দেওয়া লাগছে কম মূল্যে, অথবা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই দায়টাও কিন্তু আমাদের অর্থনীতিতে একটা চাপ প্রয়োগ করে। তো আমার যদি উত্তরবঙ্গ আমার শেরপুর জেলাতেও পড়ছে, শেরপুর সদরের মধ্যে পড়ছে, সুতরাং আমার যখন উত্তরবঙ্গ কৃষি হাব হবে, তখন এই পণ্যগুলো কিন্তু উৎপাদিত পচনশীল দ্রব্য বিশেষ করে নষ্ট হবে না। আবার ধরলেন আমার যদি শেরপুরে যেমন প্রচুর টমেটো হয়, এখন যদি আমি শেরপুরে হচ্ছে একটা শিল্প কারখানা করতে পারি যেখানে টমেটো সস করতে পারবো, তাহলে কিন্তু আমার কৃষকরা ন্যায্য মূল্যায়ন পেয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে এই বাজেটে কিন্তু যেমন সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা চিন্তা করেছে, নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করেছে, একইভাবে তারা হচ্ছে এই কৃষকদের ন্যায্য মূল্যায়ন করেছে এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য চিন্তা করে কিন্তু 10,000 টাকা ঋণ মওকুফও করেছে এবং আমাদের কৃষি কার্ডের ব্যবস্থাও কিন্তু করেছে। সুতরাং আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি যে সরকার কিন্তু কি দাম বাড়লো কি দাম কমলো সেটার উপর শুধু নজরদারি তারা করেনি, তারা কিন্তু সার্বিক প্রেক্ষাপটের কথা চিন্তা করেছে। আবার ধরলেন আমি যদি আসি বাজেটের মধ্যে, যেমন তিস্তা ব্যারেজ আছে, তিস্তা ব্যারেজ যেটা অমীমাংসিত একটা প্রজেক্ট, এটা এই সরকারের আমলে যদি মীমাংসিত হয়ে যায়, তাহলে দেখেন আমাদের তিস্তা ব্যারেজের মানে পরিকল্পনা না থাকার কারণে যেমন বন্যার দিনে বন্যা কবলিত হয়ে যায় এলাকাগুলো, ফসলাদি নষ্ট হয়, আবার গ্রীষ্মের একদম দাবদাহে দেখা যায় যে একদম খরা তৈরি হয়ে যায়, এবং যখন পানির দরকার সাধারণ মানুষ পানি পাচ্ছে না, সেচ কাজ হচ্ছে না, আবার যখন পানি দরকার নেই তখন বন্যায় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে যখন আমরা ফ্লাডটাকে বাইপাস করতে পারবো, তখন কিন্তু আমার কৃষকরা ন্যায্য মূল্যায়ন পাবে। ওরা যখন ন্যায্য মূল্যায়ন পাবে, তখন কিন্তু তারা কম দামে পচনশীল দ্রব্য বিক্রি করতে পারবে, ভোক্তারাও কম দামে কিনতে পারবে। সো এটা না একটা সাইকেলের মতন, হ্যাঁ, যে এটা হলে মানে এই সেক্টরটা যদি ডেভেলপ হয় ওই সেক্টরটা ডেভেলপ হবে। এইভাবে সরকার এবার কিন্তু চিন্তা করেছে যে আমার প্রত্যেকটা প্রকল্পই তারা নিয়েছে জনমুখী, এবং কি করলে জনগণের উপকার হবে সেইভাবে তারা কিন্তু বাজেটের প্রত্যেকটা সেক্টর রেখেছে। আবার হেলথ সেক্টরটা যদি আমরা চিন্তা করি, আবার হেলথ সেক্টর আমার একটা ছোট্ট প্রসঙ্গ আপনার সাথে আছে। যেমন আপনি দেখেন মিস্টার সালাউদ্দিন হি এক্সপ্লেইন ভেরি নাইসলি, আমরা আমাদের কৃষকরা যেটি 8 টাকা বা 10 টাকা দরে আলু বিক্রি করে, সেই কৃষক কিন্তু 2 মাস বা 3 মাস পরে সে আলুটা 40 টাকা দরে সে কিনে খাচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে বিগত সরকার কতগুলি হিমাগার করবার জন্য ব্যবসায়ীদেরকে সে হিমাগার করতে দিয়েছে, কিন্তু ব্যবসায়ীরা কি করলো, কি সরকারের সেই প্রণোদনা নিয়ে সেই হিমাগার তৈরি করলো, তৈরি করে 8 টাকা দিয়ে আলু কিনে নিজের কোল্ড স্টোরে ঢুকে রাখলো, ঢুকিয়ে রেখে একটা মজুদ করলো, মজুদ করে 40 টাকা দরে কৃষকের কাছে বিক্রি করলো। এখন আপনি কৃষি হাব করবেন, নিশ্চয়ই সেটি আমরা আশাবাদ জায়গা দেখি। তো সেরকম যদি হয় যে কৃষি হাব করা হলো, যারা করলো তারাই সেখানকার আম শস্যাদি ফলাদি তারা স্টক করে রাখলো, কিন্তু পরবর্তীতে ভোক্তারা সেটি সুবিধা পেল না, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? সেই জায়গাটার জন্যই তো বর্তমান সরকার এত কঠোর, এত কঠিন। এখানে আপনি যদি দেখেন, এখানে সবাই কিন্তু দৌড়ের উপর আছে। মাননীয় প্রধানমন্ত্রী অধিবেশন চলাকালীন সময় যেমন ফ্যামিলি কার্ড ওপেনিং করছে, একই সাথে তিনি বিভিন্ন দেশেও সফর করছেন, একই সাথে বিভিন্ন মন্ত্রীদেরকেও আমরা দেখছি যে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছেন। সচিবালয় টাইমিং 9টা, ঠিক 9টায় ফিক্স টাইমে সকলে চলে আসতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, আমরা যারা এমপিরা আছি আমাদের সকলের কাজ খুব সুকৌশলে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং এটার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা সেলও আছে যারা মনিটরিং করছে আমরা কি করছি আমরা কি করছি না। এবং আপনি হয়তো এটাও জেনে থাকবেন যে 6 মাসের কিন্তু একটা আমলনামা
প্রধানমন্ত্রীর কাছে চলে যাচ্ছে, কোন মন্ত্রী সঠিক উপায়ে কাজ করছে, কোন মন্ত্রণালয় ডেভেলপ হলো, কোন মন্ত্রণালয় এখনো পিছিয়ে আছে। তাহলে এইরকম একটা প্রধানমন্ত্রী যেই দেশে থাকবে এবং প্রত্যেকটা দেশের 64টা জেলার 64টা এবং মানে পুরো দেশের কথা যখন তিনি খোঁজ খবর রাখছেন, তখন তো সেখানে আসলে আমরা দীর্ঘ 17 বছরের রাজনীতি দেখে অভ্যস্ত। তো দীর্ঘ 17 বছর আমি এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি, মেডিকেল পাশ করেছি, আমার বিয়ে হয়েছে, বেবি হয়েছে, 17 বছরের মধ্যে সব হয়েছে। কিন্তু আমরা একটা সিচুয়েশন দেখে বড় হয়েছি। সো এখান থেকে আমরা কেউই বের হয়ে আসতে পারছি না। তো এই সিচুয়েশনটা কিন্তু ভেঙে গেছে 5ই আগস্টের পরে, এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই হাঁটছে, যেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতে পারে, বাংলাদেশের মানুষ তার মত প্রকাশ করতে পারে, বাংলাদেশের মানুষ চাইলেই এখন প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রল করতে পারে। সেখানে প্রধানমন্ত্রী পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ হয় না। এবং আমরা বিগত দিনে দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইন কী পরিমাণ কঠোর ছিল। আমার নামে একাধিক ফেসবুক পেজ চলতো ফ্যাসিস্ট সময়, এবং আমি সেই পেজের এগেইনস্টে যখন ভুয়া পেজ চলতো, আমি সেই পেজের এগেইনস্টে যখন জিডি করার পর আমি মানে আমাকে জানানো হয় যে এটা দেশ বিদেশ থেকে চালানো হচ্ছে, এবং আমি কোনোভাবেই এই পেজগুলো কন্ট্রোল করতে পারি নাই। তাহলে এই যে একটা অবস্থা, এবং এই পেজগুলোর জন্যই কিন্তু আবার আমার মোবাইল ফোনও জব্দ করা হয় যে প্রকৃতপক্ষে আমি করছি কিনা, সরকার বিরোধী কথাবার্তা কারা বলছে। তো এই যে একটা হেনস্থা, যে আমি একটা দেশের নাগরিক প্রথমত, তারপর একজন চিকিৎসক এবং একজন নারী, তারপরে আমি রাজনীতি করি, রাজনৈতিক পরিচয় অনেক পরের কথা, কিন্তু একটা নারী হয়ে বা একজন চিকিৎসক হয়ে আমি দেশের সেই নিরাপত্তাটুকু পাইনি। এখন আপনি চিন্তা করে দেখেন, বর্তমান সরকারের আমলে এই ধরনের হ্যারাসমেন্ট কিন্তু খুব একটা বেশি আমরা নিশ্চয়ই। আমি আবার এই প্রশ্নটা তুলে রাখলাম, যেহেতু আপনি বিগত শাসন আমলে কথা বলেছেন না, আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধকরণ নিয়ে যে বিষয় সে আলোচনাও কিন্তু আসছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন, সেটি নিয়ে আমরা ফিরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যেটি মাননীয় সংসদ সদস্য বলবার চেষ্টা করলেন সেটি হচ্ছে যে আসলে একটা নাগরিকের যে কথা বলার অধিকার, নাগরিকের যে তার প্রতি যে সম্মানবোধ, রাষ্ট্রের সে সম্মানবোধ থাকতে হবে, কৃষকের ন্যায্য দাম থাকতে হবে, এবং জনাব সালাউদ্দিনই কিন্তু একই আশাবাদ ব্যক্ত করেন। আমরা এই দুজন অতিথিকে নিয়ে আবার ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতির উপর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে সমসাময়িক প্রেক্ষাপটে আমরা আবার আলোচনায় ফিরে এসেছি। ডাক্তার সানসিলা জিবরিন প্রিয়াঙ্কা এমপি, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমি প্রশ্নটা তুলে রেখেছিলাম, আসলে ওনার কথার প্রসঙ্গ ধরে আমরা পরবর্তী প্রশ্নে আসি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির কথা তিনি বলবার চেষ্টা করলেন, এবং সেখানে আমরা দেখেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি সম্পর্কে তিনি বলেছেন আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল মনে করেন না, এটা একটা মাফিয়া পার্টি, তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তো সে অবস্থায় তারা কিন্তু মাঝে মাঝে একটুখানি মনে হয় যে হুক্কা দেওয়ার চেষ্টা করে, এবং মাঝে মাঝে তারা বেরো হয়, 2-4 জনকে দেখে গ্রেপ্তার হতে দেখে। আপনি এই দলটির সম্পর্কে কি মন্তব্য করতে চান? 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে তাদের রূপ কেমন ছিল, এখন তারা কিভাবে কি করতে চাচ্ছে? আচ্ছা, এই স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলছেন, আরো অনেক বিশেষণ দেওয়া যায় যে আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি। বেসিক্যালি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটা রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দলের একটা সংজ্ঞা আছে, সে অন্তত গণতন্ত্রের পক্ষে থাকবে, নতুবা সমাজতন্ত্রের পক্ষে থাকবে। আচ্ছা, তারপরে আমাদের এই অঞ্চলগুলো তারপরে ধর্মীয় দলও আছে, ঠিক আছে? তো প্রত্যেকের একটা আইডিওলজি থাকে। আওয়ামী লীগের প্রধান আদর্শ হলো লেখিত গণতন্ত্র। একটা দল দেশে 20 বছর কোন নির্বাচনই করতে দেয় নাই। সর্বশেষ নির্বাচনটা কি ছিল? আমি এবং ডামি, তাই তো? তো এটা প্রতারণা ছাড়া তো কিছু ছিল না, প্রতারণা। তো এইসব প্রতারণা তো মানুষ অনেক সময় লুকিয়ে করে, এটা রাষ্ট্রবলকে দেখি একটা প্রতারণা করলো, তারা বলেই দিল এটা আমি, এটা ডামি, ঠিক আছে? এই ছিল তাদের গণতন্ত্রের নমুনা। আর তারা এটা ফেসিবাদ কায়েম করল। এরকম ফেসিবাদ মানুষের কোনো কথা বলার অধিকার ছিল? কত ডিজিটাল মামলায় কত লোককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে।
আওয়ামী লীগের আমলে সংবাদপত্রে গণমাধ্যমে প্রথম আলো খুব বিপ্লবী ছিল, চমৎকার চমৎকার কার্টুন করত। আওয়ামী লীগ ক্ষমতার পরে কার্টুন বন্ধ হয়ে গেছে। এইবার প্রথম আলো আবার নতুন করে কার্টুন শুরু করেছে। এর মধ্যে সম্প্রতি একটা কার্টুন তারা করছে, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একদিন বললেন যে তাদের সম্পাদক উনাকে গল্প ছলেই বলেছে যে আমরা কিন্তু আপনাকে নিয়ে একটা কার্টুন করতেছি, এই আপনি একটা জ্বলন্ত আগুনের উপরে বসে আছেন। তো প্রধানমন্ত্রী বলছে বলেন, করেন। আওয়ামী লীগের আমলে কার্টুন লেখার দায় মুশতাকের কথা মনে আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। সে আজ নাই। আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক দল হইতো তাহলে তারা পালিয়ে যেত না। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের প্রতি কোনো আস্থাও ছিল না, কখনো ছিল না। যারা আওয়ামী লীগের সঙ্গে চলছে তারা জানতে হবে। কিন্তু আওয়ামী লীগ একটা পার্টি ছিল, এটাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এখন আপনারা গুপ্ত গুপ্ত বলেন না, এখন এই মুহূর্তে গুপ্ত পার্টি আওয়ামী লীগ। একসময় সর্বহারা ছিল, কিন্তু তারা আর এখন আওয়ামী লীগ হয়ে যাবে গুপ্ত পার্টি। বাংলাদেশে আমি এটা বলে যাই আপনার কাছে, বাংলাদেশে কখনই কোন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়া আওয়ামী লীগ বাংলাদেশে কখনই ফেরত আসতে পারবে না। আওয়ামী লীগ যদি ফেরত আসে তাহলে কোন একটা ষড়যন্ত্রের মধ্য দিয়া, এবং তারা সেই আশায় বসে আছে ভারত কোনো একটা ষড়যন্ত্র করে তাদেরকে বসিয়ে দিবে। আওয়ামী লীগ যে এই বাংলাদেশের দল না, তারা যে ভারতের দল, তারা এটাকে প্রমাণ করছে, তারা ভারতে পালায়নি। জি, আবার শেষ মুহূর্তের আলোচনা, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্য, আপনি কিভাবে দেখছেন? আসলে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছরে যেভাবে মানুষকে গুম খুন করেছে এবং জেল জুলুমের শিকার করেছে, তাদের মতের সাথে অমিল হলেই তারা যেভাবে নির্যাতন করেছে, এটা আসলে না, এই দায়টা একটা স্টেটমেন্টে আমি, আপনি অথবা আমরা দিতে পারবো না। এই স্টেটমেন্ট দিবে বাংলাদেশের জনগণ। কারণ জনগণ কি চায় সেটা 5ই আগস্ট তারা প্রমাণ করে দিয়েছে, এবং জনগণ যে আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকার চায় না সেটা তারা জানিয়েও দিয়েছে। সুতরাং আমরা যদি এখন চিন্তা করি, ভাইয়া যেটি বললেন যে ভারতও যদি চায় আওয়ামী লীগকে ফিরিয়ে দিতে, জনগণ এখানে আরও একটি বার ভাববে। কারণ এদেশের জনগণ অনেক শক্তিশালী, তারা চাইলেই অনেক কিছু পারে। তারা 71 করেছে, তারা 24 জুলাই আন্দোলন করেছে, এবং তারা ফ্যাসিস্ট আমলের যে অত্যাচারিত ছিল সেটা শুধুমাত্র যে আমি একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি দেখে যে আমার উপর, আমার পরিবারের উপর অত্যাচার হয়েছে তা নয়। সাধারণ মানুষ ভুক্তভোগী ছিল, সাধারণ প্রচুর পরিবার ছিল যারা ভয়ে কথা বলতে পারতো না, তারা আজ পারে কথা বলতে। কাজেই এটা আসলে টোটালি এন্টায়ারলি জনগণের উপর তারা কি চায়, এবং তার উপরেই হচ্ছে যে এই দেশের মানুষ ডিটারমাইন করবে যে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করবে কি করবে না। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ করে দিচ্ছি সময়ের অভাবে। আমরা অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করে নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনায় বর্তমান যে বিএনপি সরকার, আমি আবারও বলেছি যে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যারা সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে, তারা তাদের পথ চলা তারা চলবে এবং পথকে মসৃণ করবার চেষ্টা করবে। এবং সেই আশাবাদ থেকে আমরা আশা করি যে বাংলাদেশের রাজনীতিতে আর যাতে কোনো সময় ফ্যাসিজমের জন্ম না হয়, স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশের রাজনীতিতে গুম খুন হত্যার রাজনীতি না হয়, খুনের রাজনীতি না হয়, সেই বিশ্বাস রেখে আমরা আমাদের আজকের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আমি দারুণভাবে ধন্যবাদ জানাই ডাক্তার সানসিলা জেবিন প্রিয়াঙ্কেবি মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক জনাব সালাউদ্দিন ভাই আপনাকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।